টিএসসির মাঠে অতি সুন্দর, যেখানে আসলে এমন কোনো মানুষ নাই যে টিএসসিতে ঢুকেছে ছবি তোলে নাই। তো এই যে একটা জিনিস এখানে বানিয়ে রাখা হয়েছিল, সেই জিনিসটাকে আমরা জানি যে আমরা আসলে যারা আছি আন্দোলন করেছি তারা সবসময় বলি যে মাতৃভূমি অথবা মৃত্যু, কিন্তু আপনারা সেটাকে প্রেজেন্ট করেছেন জন্মভূমি অথবা মৃত্যু। তো সেইটা যে কেন করেছেন সেটা আমি জানি, সবাই মোটামুটি জানে, কিন্তু আমার কথা হচ্ছে যে যখন এটার পিছনে আসে এটা কে করেছে, অথরাইজেশনটা কার। আমি এক সপ্তাহ আগে মনে দেখেছি সেটা কস্টিপ দিয়ে ঢাকা ছিল, সেটা কেন এবং সেটা এখন কেন খুলে দেওয়া হলো। আরেকটা সিলি কোয়েশ্চেন করি সাদিকান ভাইয়াকে। ভাইয়া আপনি বলেছেন যে নেতা হওয়ার পরে আসলে চোখের পানি ঝরে, বা আপনি একটু আগে বললেন আপনার কি কখনো ঝরেছে কিনা? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি প্রশ্নগুলো নোট করছি, আরেকটা কোনো আমি প্রশ্ন করবেন কিনা। আমি আপনাদের প্রশ্নগুলো নিয়ে ক্যাটাগরি বেসিসে ফরওয়ার্ড করবো, প্লিজ। এরপরে কোনো প্রশ্ন? জি, কোন আপনি প্রশ্ন করবেন এরপরে? আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে শিশিরমণি ভাইয়া বললেন যে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত যে অপরাধ সেটা আসলে ব্যক্তিগত দায়ভারই হবে, কোনো সংগঠন নিবে না। তো আমরা যদি দেখি যে বিগত যে ফ্যাসিস্ট শাসন আমল ছিল, তারাও কিন্তু সবসময় এই কথাটাই বলতো যে অমুক জায়গায় ধর্ষণ হচ্ছে কিংবা অপরাধ হচ্ছে, সেটা আসলে ওই ব্যক্তিরই দায়ভার, সংগঠন না। কিন্তু আমরা যদি দেখে থাকি যে ওই যে ব্যক্তিটা যে অপরাধ করলো এই সুযোগটা কিন্তু পাচ্ছে আসলে সংগঠনের যে ক্ষমতা আছে এটার কারণে। তো এই ক্ষেত্রে আরো একটা বিষয় আমরা দেখি যে এই যে আমরা ধরেন জুলাই বিপ্লবের কথা বলি কিংবা অন্য যে কোনো কিছু, এখানে কিন্তু সাধারণত কি হচ্ছে যে এই ভালো ভালো কাজগুলো যারা করছে, এটা কিন্তু আমরা সংগঠন আসলে এই দাবিটা নিচ্ছে, এই দাবিটা করছে যে আমার সংগঠনের লোক আসলে এই ভালো কাজটা করেছে। তাইলে ভালোটা নেওয়ার সময় যদি আমি নিজেকে এই সংগঠনের হিসেবে দাবি করি, খারাপটার সময় কেন আসলে বলছি যে দায়ভার শুধুই ব্যক্তির, যখন এই দায়ভার ব্যক্তিকে দেওয়ার কারণে অনেকজন ব্যক্তি নতুন করে অপরাধ করার আসলে সুযোগ পাচ্ছে সংগঠনের ছায়ার নিচে বা ছাতার নিচে। অসংখ্য ধন্যবাদ। আমার নাম সুমাইয়া বুলবুল, আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে মূর্তি বা ভাস্কর্য নিয়ে একটা ক্লিয়ার স্ট্যান্ড আছে যে এটা আমরা শিরক হিসেবে গণ্য হয়, মূর্তি বা ভাস্কর্যকে এটা নিষিদ্ধ করা হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে জামাত শিবির যদি ক্ষমতায় আসে তাহলে মূর্তি বা ভাস্কর্য নিয়ে তাদের স্ট্যান্ডটা কি হবে? যারা আছেন প্লিজ সহযোগিতা করে সাউন্ড সিস্টেমের ব্যাপারে সহযোগিতা করবেন। মাইক্রোফোন কি কাজ করছে এখন? জি, প্রশ্ন করুন প্লিজ। আমার আচ্ছা, মাইক্রোফোনটা চেঞ্জ করুন প্লিজ, মাইক্রোফোনটা চেঞ্জ করুন। জি প্লিজ। হ্যালো, সাউন্ড সিস্টেমের ভাইরা, হ্যালো, জি প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, এটা নিয়ে যাবেন কিনা প্লিজ, আরাফাত ভাই। জি, আপনার প্রশ্ন গ্রহণ করুন প্লিজ। হ্যালো, জি, আমরা জানি যে ইসলামে মূর্তি বা ভাস্কর্য নিয়ে ক্লিয়ার স্ট্যান্ড আছে যে এটা যেহেতু শিরক বা এরকম কোনো কিছুর সাথে সম্ভাবনা আছে, দ্যাটস ওয়াই এটাকে নিষিদ্ধ করা হয়েছে। কোরআনেও এটা নিয়ে ক্লিয়ার স্ট্যান্ড আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, জামাত যেহেতু শিবির যেহেতু নিজেদেরকে ইসলামিক সংগঠন হিসেবে বলে, তো জামাত শিবির যদি ক্ষমতায় আসে তাহলে বেঙ্গলি কালচার বা মূর্তি বা ভাস্কর্য নিয়ে বা সংখ্যাগুরুদের যে সংখ্যালঘুদের যে ধর্মীয় কালচার, সেগুলাকে তারা কিভাবে অ্যাড্রেস করবে বা তাদের সেগুলোর প্রতি স্ট্যান্ডটা কি হবে? জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের বন্ধুদের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের মধ্যে? আসসালামু আলাইকুম, সামিহা ইসলাম, ইসলামিক স্টাডিজ 22-23 সেশন। আমার প্রশ্ন হচ্ছে যে শিবিরের যে সিলেবাস আছে এখানে হচ্ছে প্রায়
আমি যতদূর জানি 99টার মতো বই আছে সিলেবাসে। তো ওইখানে সিলেবাসের যে বইগুলো সেটা তো অনেক আগে থেকেই পড়ানো হচ্ছে, বা নতুন যদি সংযোজন করা হয় তাহলে দেখা যায় খুব বেশি একটা সংযোজন হয় না, বা আগের বইগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় না। তো এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এত বছর পরে এসে, এত যুগ পরে এসেও সেই বইগুলোকে আধুনিকায়নের কোনো দরকার আছে কিনা, এটা নিয়ে আপনাদের মতামত কি? আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে যে শিবিরের যে প্রোগ্রামগুলো হয় মাঠ পর্যায়ে, তো এখানে কেন হচ্ছে বুদ্ধিভিত্তিক আলোচনাগুলো করা হয় না? এখানে সবসময় ধরা বাঁধা যেই শরিয়া ভিত্তিক পড়াশোনা বা সিলেবাসের বই, এটার মধ্যে বুদ্ধিভিত্তিক চর্চাটা বেশি একটা থাকে না। আর এখানে দেখা যায় যে ক্লাস 6 এর স্টুডেন্টরা একসাথে আমার বসে মানে কর্মশালায় বসতেছে, আবার হচ্ছে ভার্সিটি স্টুডেন্টরা বসতেছে, তাহলে সেখানে 6 এর বাচ্চার মেন্টালিটি আর ভার্সিটি স্টুডেন্টের মেন্টালিটি তো সেম না। তাহলে সেক্ষেত্রে কিভাবে মানে কেন একটা প্রোগ্রামে, একটা কর্মশালায় এদেরকে একসাথে প্রোগ্রাম নেওয়া হচ্ছে, আলাদা কেন নেওয়া হচ্ছে না? জি, অসংখ্য ধন্যবাদ। আপাতত এই প্রশ্নগুলো আমরা উত্তর দিই। মাইক্রোফোনটা অফ রাখতে পারেন, আমরা এই প্রশ্নগুলো অ্যাড্রেস করার পরে বাকি প্রশ্নগুলো নেব। এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, প্রশ্নগুলো আমি চেষ্টা করবো অডিয়েন্সের প্রশ্নটাকে আরেকটু কঠিন করে করা যায় কিনা। ফার্স্ট অফ অল, সিলেবাস নিয়ে প্রশ্ন আসছে, আমি জাহিদ ভাইয়ের কাছে যাবো। সিলেবাসের প্রশ্নে আপনারা কি সিলেবাস পরিবর্তন করেন না, নাকি 77 যেটা রেখেছেন সেটাই? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিলেবাসে কি 99টা বই নাকি কোনো ক্যাটাগরি বেসিস না সংখ্যার বড় সড়ো, মানে সিলেবাসের টোটাল রূপটা আসলে এক্স্যাক্টলি কেমন, সেটার যে মডিফিকেশন যদি করেন সেটা কেমন করেন, না করে থাকলে কেন করেন না, এটাকে একটু ক্লিয়ার করবেন প্লিজ। ধন্যবাদ। আপুর কোশ্চেন শুনে যেটা মনে হলো উনি শিবির নিয়ে ভালো স্টাডি করে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য ভালো দিক যে আপনি সিলেবাসের বিষয়টা নিয়ে এসেছেন। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি এটাকে রিভিউ করার। প্রত্যেক বছরে আমাদের সিলেবাস একটা কমিটি থাকে কেন্দ্রের, সেটা রিভিউ করে, কিন্তু একটা সিলেবাস তো প্রত্যেক বছর আসলে চেঞ্জ করাটা এটা লজিক্যাল না, এটা যে কোনো ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। আমাদের এখন যে এক্সিস্টিং সিলেবাসটা এসেছে এটা 2018 সালে মানে বড় দাগে হচ্ছে এটাকে পরিবর্তন করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল। আর গত বছর আমরা কিছু কাজ করেছি সিলেবাস নিয়ে, এবছরও করেছি। তো এই পরিবর্তনটা হয়তো আগামী বছর বা তার পরের বছর বড় দাগে সেটা হবে। তো ইনশাল্লাহ এটা নিয়ে আমরা যথেষ্ট কনসার্ন হয়েছি। আপনাদের যদি একান্ত পরামর্শ থাকে আমি অনুরোধ করব কোনো বই সাজেশন, যে এই বইটা বর্তমান প্রজন্ম বা ছাত্র শিবির যারা সিলেবাসকে অধ্যয়ন করে তাদের প্রয়োজন, আমাদেরকে একেবারে দ্বিধাহীন চিত্তে সেটা পরামর্শ দিবেন। তার মানে আপনারা কি মানে অডিয়েন্সের সাজেশনে সিলেবাসে বা জেনারেল পেপারের সাজেশনে নিতে প্রস্তুত? সিলেবাসে ডেফিনেটলি আমরা এটা নিয়ে থাকি। আগেও আমরা যখনই সিলেবাস পরিবর্তন করতাম, আমরা আমাদের এক্স যারা ছিল, সাবেক যারা ছিল, তাদের কাছ থেকে পরামর্শ নিতাম, রানিংদের থেকেও নিতাম, এবং বিভিন্ন স্কলার যারা আছেন বিভিন্ন সেক্টরে তাদের কাছ থেকেও তাদের জায়গা থেকে পরামর্শ। এক্স্যাক্টলি বই সংখ্যা কত, এটা কিভাবে আপনি ক্যাটাগরি? আমাদের সদস্য সিলেবাস যেটা, সেখানে 81টি বই পড়তে হয়। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন থিওলজির কিছু বিষয় রয়েছে, এরপর সমসাময়িক ইস্যুগুলো নিয়ে অনেকগুলো বিষয় রয়েছে, রাজনীতি অর্থনীতি নিয়ে অনেকগুলো বিষয় রয়েছে, বিশ্বায়ন নিয়ে অনেকগুলো ইস্যু রয়েছে। অর্থাৎ হলিস্টিক অ্যাপ্রোচে একজন ছাত্রের যে বিষয়গুলো মিনিমাম জানা প্রয়োজন, যে লেভেলটা ওনাকে জানা প্রয়োজন, সেটা একটা জাস্ট ইন্টারেস্টিং বিষয় বলি। আমাদেরকে যখন এই সিলেবাস গুলো আমাদের দায়িত্বশীল পড়াইতে দিতেন, বা যখন আমি সাথী হয়েছি বা সদস্য হয়েছি, তো তখন ওনারা একটা বক্তব্য দিতেন যে দেখুন, আপনি একটা সিলেবাস পড়ছেন মানে আপনি মহাপণ্ডিত হয়ে গেছেন, মহাজ্ঞানী হয়ে গেছেন, বিষয়টা তা না। আপনাকে এই সিলেবাসের মধ্যে দিয়ে মূলত জ্ঞানের যে একটা বিশাল রাজ্য আছে সেখানে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনি আপনার উপর নিজেকে সক্ষমতা, নিজের ক্যাপাসিটির আলোকে এই ধারাটাকে অব্যাহত রেখে আপনি সর্বোচ্চ জ্ঞান অর্জনের যে প্রচেষ্টা সেটা অব্যাহত রাখবেন। মূলত এটি হচ্ছে আমাদের সিলেবাসের কনসেপ্ট। এখানে সিলেবাসের বইয়ের সংখ্যা এখানে 81টা, কিন্তু আপনারা আবার বয়স বিবেচনায় স্কুল কলেজ এই পার্থক্যগুলো কেন করে এত বড় একটা সিলেবাস তৈরি করলেন? আমাদের আলাদা আছে, আপনি স্কুল সিলেবাস আমাদের আলাদা আছে, এরপরে সাথী সিট যেটা, সেটার জন্য আলাদা সিলেবাস, কর্মীদের জন্য সিলেবাস আছে, এবং সেখানে আমরা মানে যার যার অবস্থানের আলোকে সেটাকে আমরা। আপনারা এই সিলেবাস তৈরিতে সততার পরিচয় দিয়েছেন নাকি এটা ব্রেন ওয়াশের মেকানিজম দাঁড় করিয়েছেন? আচ্ছা, ওকে, এখন ব্রেন ওয়াশের সংজ্ঞায়নটা আপনি কি করবেন সেটার উপর ডিপেন্ড করে আমার উত্তরটা হবে। আপনি আগে একটা জিনিস, আপনার ভিতরে অনেক খারাপ কাজ অব্যাহত ছিল, অথবা সাপোজ একটা সহযোগিতা, আপনি মাদক আসক্ত ছিলেন, তখন আপনাকে কেউ একজন খুব ভালো করে বুঝিয়ে মাদক থেকে মুক্ত করলো, আপনি এখন একজন ফ্রেশ মানুষ, মাদক মুক্ত মানুষ, তাহলে এটাকে কি আপনি ব্রেন ওয়াশ বলবেন?
তো ছাত্র শিবির তো আসলে ভালো জিনিসগুলো পুশ করা হয়। আমরা আমাদের যে ক্লাস করছি, একাডেমিক যে আমাদের সিস্টেমটা, এখানে যে সিলেবাস, এর মধ্যে দিয়ে তো আমাদেরকে একটা কোয়ালিটি বিল্ড আপ করা হয়, একটা লেভেলকে আমাদেরকে ফিল আপ করা দেওয়া হয়। এই বিষয়গুলো থেকে তো ব্রেন ওয়াশের যে নেগেটিভ সেন্স, সেটা তো বলা যায় না, পজিটিভ সেন্স থেকে বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা আশা করছি আপনারা অন্তত জ্ঞানের রাজ্যে প্রাইমারি আইডিয়াটা দেওয়ার জন্য একটা প্রাইমারি আইডিয়া এবং ওনাকে প্রবেশ করিয়ে হায়ার সিলেবাসে সাজেস্ট করেন। রাইট, ওকে। একটু অডিয়েন্সের সঙ্গে একটা বড় কথা বলা, আমাদের মোতার হোসেন যিনি সময় সমিতির সেক্রেটারি, তিনি আরেকটি প্রোগ্রামের জন্য একটু ছুটি মানে আজকের এই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছেন। আমরা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রশ্ন হচ্ছে, আমরা অ্যাড্রেস করতে থাকবো প্রশ্নগুলো, এবং একই সাথে তুমি আবার চাইলে আসতে পারবেন প্রোগ্রামটি শেষ করে যদি চলমান থাকে। আমরা প্রশ্ন নিতে চাই, প্যানেলিস্টরা তাদের প্রশ্নগুলো যদিও করেছেন। আমরা এর পরের প্রশ্নে যাবো। প্রশ্নটি করবো, একটা বলে রাখা ভালো, শিবিরের কাছে প্রশ্ন যা আসছে, কিছু প্রশ্ন ট্রু পলিটিক্যাল, কিছু প্রশ্ন ট্রু থিওলজিক্যাল, মানে এরকম একটা মানে ক্রিটিক্যাল পজিশন আমার মনে হয় খুব কম সংগঠনে ফেস করে, যে একবার রিলিজিয়াস মাসালা নিয়ে প্রশ্ন হচ্ছে, থিওলজিক্যাল কোয়েশ্চেন, আবার ট্রু পলিটিক্যাল কোয়েশ্চেন আসছে, আবার দুইটার মাঝামাঝি দাঁড়িয়ে পলিটিক্যাল যে কন্ডিশন সেটা তাদের অ্যাড্রেস করতে হবে। নিশ্চয়ই তারা অ্যাড্রেস করবেন। আমি সরাসরি যাব শিশির মনির কাছে। সেটি হচ্ছে, যদি প্রশ্নটি রাষ্ট্রের কাছে হওয়া উচিত যে ভাস্কর্য কেমন হবে, থাকবে কি থাকবে না, শিবির সেটিকে কিভাবে অ্যাড্রেস করবে, শিবির আদৌ ক্ষমতাসীন দল কিনা নাকি লোক তৈরির কাজ, এখানে একটা ডিবেট আছে। তা সত্ত্বেও ভাস্কর্য থাকা না থাকার ব্যাপারে শিবিরের জায়গা থেকে কোনো কোশ্চেন করে আপনি কি উত্তর দেবেন? এটা 100% সত্যি। শিবির বাংলাদেশের সরকার গঠন করার কোনো সম্ভাবনা নেই। সরকার যদি গঠন করতে হয় তাহলে বৃহত্তর রাজনৈতিক দলগুলো করবে, আর ছাত্র শিবির ছাত্র সংগঠন হিসেবে কোন লেজুর ভিত্তির ছাত্র রাজনীতির পক্ষে নয়। তার মানে আপনারা কারো ভাস্কর্য তৈরি করবেন না? তার মানে কি? তার মানে হলো এই মানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সেইখানে ভাস্কর্য থাকবে কিনা এইটা নির্ধারণ করবে যারা ক্ষমতায় যায় তারা। সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি শিবিরের? শিবির কি পারবে কোন জায়গায় ভাস্কর্য থাকবে কি থাকবে না সিদ্ধান্ত নিতে? এটা হবে রাষ্ট্রীয় পলিসির উপর নির্ধারণ করে। আর কোনটা ভাস্কর্য আর কোনটা মূর্তি, এই নিয়ে বিরাট বিস্তৃত আলাপ আলোচনা আছে। থিওলজিস্টদের মধ্যেও অনেক তফাৎ আছে, পার্থক্য আছে। এই জন্য যেহেতু ছাত্র শিবিরের সঙ্গে এটা প্রাসঙ্গিক নয়, সুতরাং এখানে সুনির্দিষ্ট স্ট্যান্ড নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না। তবে এতটুকু দেখছি, কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় তাহলে তারা রাষ্ট্রের পলিসি নির্ধারণ করবে, আর শিবিরের মূল কাজ হবে এই রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য উপযুক্ত ম্যান পাওয়ার সাপ্লাই করা। অসংখ্য ধন্যবাদ। এখানে দাড়ি, টুপি, তারপর হচ্ছে প্যান্ট, কিছু সিমটমস নিয়ে কোশ্চেন করা হয়েছে। আমি প্রশ্নটা একটু কঠিন করতে চাই, সিমটমস কে না করে একেবারে এটা প্রিন্সিপালকে কোশ্চেন করতে চাই। যে থিওলজির ব্যাপারে আমি নিজে গালিব ভাইয়ের কাছে প্রশ্নটি করবো, থিওলজির ব্যাপারে আসলে শিবির কোন স্কুল অফ থট ফলো করে বা এটা কিভাবে করে? এই যে রিলিজিয়াস মাসালাগুলো নিয়ে শিবির কতটুকু ফ্লেক্সিবিলিটি ছেড়ে দেয় অথবা কতটুকু লিমিটেশন দেয়, এটা একটু ক্লিয়ার করবেন কিনা? এখানে প্রশ্নটা আসে যেহেতু ছাত্র শিবির ইসলামিক ইডিওলজি ফলো করে, একটা ইসলামী ছাত্র সংগঠন, কাজে তার কর্মী সমর্থক কিংবা মেম্বার যারা সদস্য তারা ইসলামী বিধিবিধান কতখানি পালন করবে। তো এখানে ইসলামের মধ্য থেকে কোশ্চেনটা তো ফিকের কোশ্চেন, হালাল হারাম, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা মুস্তাহাব। এবং এইখানে ইসলামের যে ফিকি স্কুল, এটা তো একটা স্কুল না, মাল্টিপল স্কুল আছে, তাই না? এখানে হানাফি ফিকি স্কুল আছে, শাফি আছে, মালিকি আছে, হাম্বলি আছে। আকীদার ক্ষেত্রে 3টা ভিন্ন ভিন্ন স্কুল আছে। ইসলামের সুফি স্কুলের কিছু নরম আছে। আবার একই ফিকি স্কুলের মধ্যে ডিফারেন্ট যারা ইস্তেহাদ করছেন তাদের ইস্তেহাদে মত পার্থক্য আছে। যেমন কোন একটা ইস্যুতে আপনি হানাফি ফিকের মধ্যে 2টা-3টা ওপিনিয়ন পাবেন, মালিকি ফিকের মধ্যে 2টা-3টা ওপিনিয়ন পাবেন। তো এখানে ছাত্র শিবির 2টা জিনিস ফলো করে। একটা হলো যে এই ডিফারেন্স অফ ওপিনিয়নের মধ্যে কে কোনটা ফলো করবে সেটার ক্ষেত্রে শিবির কালেকটিভলি কোনো স্ট্যান্ড নেয় না। এখানে তার জনশক্তি স্বাধীনভাবে তার জাজমেন্ট ইউজ করে তার মতো করে তার ফিকি স্কুল ফলো করতে পারবে, এটা হলো 1। এবং 2 হলো যে শিবির তার সাংগঠনিক বাধ্যবাধকতা এইটাকে লিমিট করে ফরজ এবং ওয়াজিব যেই জায়গায় একটা
কমন আন্ডারস্ট্যান্ডিং আছে, ইখতিলাফ নাই, যে মত পার্থক্য ব্যতিরেকে সকল অধিকাংশ, অলমোস্ট অধিকাংশ মুস্তাহিদরা যেখানে এগ্রি করছেন যে এটা ফরজ, এটা ওয়াজিব, সেই জায়গাটাতে শিবির তার সাংগঠনিক বাধ্যবাধকতা দেয় তার জনশক্তির ব্যাপারে, বাইরের লোকদের ব্যাপারে না। আর যেখানে ইখতিলাফ আছে, যেখানে ভিন্ন ভিন্ন ফিকি অপিনিয়ন আছে, সেখানে শিবির এটা ওপেন করে রাখছে, তার জনশক্তি তার নিজের স্বাধীনতা দিয়ে, তার জাজমেন্ট দিয়ে, তার মতো করে ডিসিশন নিবে যে কোন ফিকি স্কুল সে ফলো করবে, অথবা ডিফারেন্স অফ অপিনিয়নের ক্ষেত্রে কোন স্পেসিফিক ফিকি অপিনিয়ন। তার মানে শিবির তার ম্যান পাওয়ারের কাছ থেকে শুধুমাত্র ফরজ ওয়াজিব লঙ্ঘন না করা এবং কবিরা গুনাহ না করা, এই কমিটমেন্টটাই নেই, বাকি ব্যাপারে তার উপর ছেড়ে দেয়, এরকম কিছু। বাকি জায়গায় শিবির মোটিভেশন করে, মোটিভেশন কিন্তু সাংগঠনিক বাধ্যবাধকতার মধ্যে আনে না। তার মানে শিবিরের মনে করেন একটা শিবিরের সমাবেশে জনশক্তিরা প্রোগ্রাম করলো, তারপর নামাজ পড়তে গেল, আপনি কি এটা বোঝাচ্ছেন এখানে কেউ আমিন জোরে বলবে, কেউ আসতে বলবে, কেউ মানে 8 টাকা 12 টাকা 20 টাকা, আমি আরো স্পেসিফিকলি মানুষের এখানে ইনক্লুড করবে। আমি আরো স্পেসিফিকলি বলি যে ধরেন আমি শিবিরের মধ্যে একটা ইসলামিক প্রোগ্রাম করতেছি, সেখানে আমি নামাজের ফিক শেখাবো, তো সেখানে আমাদের পক্ষ থেকে কোনো স্ট্যান্ড থাকবে না যে আপনি স্পেসিফিকলি কোনটা শেখাবেন। এটা হচ্ছে আমাদের, আপনি যে আলেমকে এখানে ইনভাইট করবেন, তিনি তার নলেজের জায়গা থেকে যদি আপনার দুইভাবে যাইতে পারেন, সকল ফিকি স্কুলে মাসলা আনতে পারেন, অথবা মোস্ট কমন, অথবা উনি যেটাকে মোস্ট পারফেক্ট মনে করেন। এর ফলে আপনি দেখবেন যে শিবিরের লোকদের মধ্যে কেউ হানাফি ফিক ফলো করে, কাউকে আপনি আহলে হাদিসও পাবেন, তারা ডিফারেন্ট স্কুল তারা ফলো করে। আমরা এটাকে কখনোই একটা স্পেসিফিক মনোপলির জায়গা নিতে চাই না। শিবিরের দুর্বলতা না শিবিরের স্ট্রেংথ? কি মনে করেন? অফকোর্স এটা স্ট্রেংথ, অফকোর্স এটা স্ট্রেংথ। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটা জিনিসকে অনার করতেছি, যে ইসলামের মধ্যে ফিকি ইখতিলাফের একটা বড় জায়গা আছে, তাই না? একটা হিস্টোরিক কারণ আছে যে কেন এটা ডেভেলপ করলো। এবং সেকেন্ড হলো যে আমরা সমাজের ভিন্ন ভিন্ন ফিকি স্কুলের মধ্যে লোকদেরকে এখানে আনলাম, এখানে একটা ইনক্লুসিভিটি তৈরি হলো। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই থিওলজির ব্যাপারে প্রশ্নগুলো তাহলে এভাবেই আসবে, এবং শিবির যে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, মানে যে গালিবের বক্তব্য যেটা বুঝতে পারি সেটা হচ্ছে সেজন্যই বিভিন্ন ক্যাটাগরির লোকেরা শিবিরে একসাথে আসে এবং কমন কিছু সিমিলারিটিস থাকে। আমার যাবো সাদিক কাইমের কাছে। আচ্ছা, ফর এক মিনিট, আমার একটু চলে যেতে হবে, আমার আরেকটা প্রোগ্রাম আছে, অ্যাপোলোজাইজ, আর কালকে আবার আমার সকালে ফ্লাইট। উইল গো ব্যাক, সো আমি জাস্ট 2 মিনিট একটু অ্যাডজাস্ট করে, যদি সবাই আমাকে এক্সকিউজ করে তো আমি চলে যাব। প্রথম পয়েন্ট হলো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। সাধারণ ছাত্রদের সামনে এসে একটি ছাত্র সংগঠন তার রাজনৈতিক কার্যক্রমের বর্ণনা দিবে, তার ব্যাপারে যে প্রশ্ন তার উত্তর দিবে, এর মধ্য দিয়ে দুইটা জিনিস হবে, একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে এবং আরেকটা হচ্ছে একটা ব্যালেন্স তৈরি হবে, যে শিবিরের কার্যক্রমের মধ্যে কোথাও যদি ত্রুটি থাকে তাহলে একটা সেলফ রিফ্লেকশন যেন আমরা দেখতে পাই। তো এই উদ্যোগগুলো আরো বেশি বেশি হওয়া প্রয়োজন। যে বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকা দরকার, একটা ইন্টেলেকচুয়াল পরিবেশ থাকা দরকার, যেখানে আমার কাজকে, আমার ছাত্র সংগঠনের কাজকে চ্যালেঞ্জ করা হবে। আমরা এই সামগ্রিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের ত্রুটি এবং বিচ্যুতি এটাকে অতিক্রম করে আমরা একটা ভালো জায়গায় যাব। আমি ফার্স্ট থ্যাংক ইউ, এটা একটা অসাধারণ আয়োজন, ছাত্রছাত্রীদের মধ্যে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করবো যে ছাত্র শিবির এটি কন্টিনিউ করবে, এবং আমি অন্যান্য ছাত্র সংগঠনকেও এনকারেজ করবো যে তাদেরও এই জাতীয় প্রোগ্রাম করা উচিত, যাতে করে সাধারণ ছাত্রদের কাছে কালেকটিভলি আমাদের ছাত্র সংগঠনগুলোর একটি জবাবদিহিতা থাকে। বিশ্ববিদ্যালয়ে যদি একটা ছাত্র সংগঠন ভালো রাজনীতি করে আর বাকি সবাই বাজে রাজনীতি করে, এটার মধ্য দিয়ে কালেকটিভলি ছাত্র রাজনীতির যে এনভায়রনমেন্ট সেটি ভালো হবে না। আমরা তখনই একটা ভালো জায়গায় যেতে পারবো যখন সকল ছাত্র সংগঠন একটা মিনিমাম থ্রেশহোল্ড ক্রস করবে, তারপর তাদের মধ্যে কম্পিটিশন হবে, এবং সেই কম্পিটিশনটা একটা ফেয়ার প্লে হইতে হবে, একটা রেসপেক্টেবল প্লে হইতে হবে। তো এই যে কালেকটিভলি সকল ছাত্র সংগঠন একটা মিনিমাম থ্রেশহোল্ড অতিক্রম করবে, এই জায়গায় আমাদের সবার দায়িত্ব আছে। ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব আছে, সাধারণ ছাত্র হিসেবে দায়িত্ব আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব আছে, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমি আশা করবো যে আমরা সবাই এই দায়িত্ব পালন করব, এবং আমরা এই জুলাই যে গণ অভ্যুত্থান এর স্পিরিটকে ধারণ করে আগামী দিনে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আমাদের জাতীয় রাজনীতিতে আমরা একটি জাতীয় ঐক্যের পরিবেশ এবং একটি ভালো গণতান্ত্রিক পরিবেশ পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মির্জা গালিবকে। তিনি মোটামুটি যতক্ষণ ছিলেন ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এখন প্রশ্নগুলোর দিকে যাব। আরেকটি প্রশ্ন বাকি ছিল, সেটি হলো
সাদিক কারিমের কাছে প্রশ্ন আসছে যে দায়িত্বশীল নির্বাচন হওয়ার পর তিনি কান্না করার কারণ কিংবা এই প্র্যাকটিসটা আপনার দিক থেকে কান্নার মনে হয়, আরেকজনের দিক থেকে সেটা কিউরিসিটি থাকে, এক্স্যাক্টলি কান্নার কারণটা কি বা এই পরিবেশটা কেন হয় বা হয় কিনা আদৌ? ধন্যবাদ।